বধূর সাজে ১৩ বছরের ছোট্ট বালিকাটি মাথায় বড় একটি ঘোমটা দিয়ে বসে আছে। ভয়ে সে নড়াচড়া করার মতো শক্তিটুকু হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর বরের বেশে সানবি রুমে প্রবেশ করলো। সে রুমের দরজা লক করতেই দেখলো মেয়েটি ঈষৎ কেঁপে উঠল। সে ধীর পায়ে বিছানার এক কোনায় গিয়ে বসে মেয়েটিকে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? মেয়েটি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি, নীলা। সানবি বুঝতে পারল নীলা ওকে প্রচন্ড ভয় পাচ্ছে। তাই সে নীলার ভয় দূর করার জন্য বলল, মাথায় এত বড় একটা ঘোমটা টেনে রেখেছ কেন? লজ্জায়? নীলা আগের মতোই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি না। তাহলে এমন জড়সড় হয়ে মাথায় বড় একটা ঘোমটা টেনে বসে আছো কেন? নর্মাল ড্রেস পরে নাও। নীলা তবু আগের মতোই বিছানার এক পাশে গুটিসুটি মেরে বসে রইল। নীলার আচরণে এবার সানবির কিছুটা হাসি পেল, কিন্তু সে হাসি চেপে রেখে বলল, ভয় নেই, আমি তোমায় স্পর্শ করব না। তুমি নির্দ্বিধায় ড্রেস চেঞ্জ করে এসে ঘুমোতে পারো। সানবির কথায় যেন নীলা প্রাণ ফিরে পেল। সে গুটি গুটি পায়ে ওয়াশরুমে গেল ড্রেস চেঞ্জ করতে, আর সানবি পাগড়িটা খুলে রেখে বিছানায় এক পাশে শুয়ে পড়ল। নীলার মা বহুদিন ধরে সানবিদের বাসায় কাজ করতেন। উনি খুব সৎ আর কর্মঠ মহিলা ছিলেন। এজন্য সানবির মা শাহানা বেগম ওনাকে অনেক ভালোবাসতেন। নীলা মাঝে মাঝে ওর মায়ের সাথে এসে এটা ওটা কাজ করত। খুব অল্প বয়স থেকেই নীলা প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করতে পারত, যেটা সানবির মাকে সব সময় মুগ্ধ করত। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই আজ সকালে খবর আসলো নীলার মা ব্রেন স্ট্রোক করে মারা গেছে। শাহানা বেগম তার পরিবারের সকলকে নিয়ে নীলার মায়ের দাফন কাফনের কাজ সম্পূর্ণ করলেন। শেষে চোখ পড়ল নীলার উপরে। এই পৃথিবীতে নীলার আপনজন বলতে ওর মা ছাড়া আর কেউ নেই। শাহানা বেগম অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলেন তার একমাত্র সন্তান সানবির সাথে নীলাকে বিয়ে করিয়ে দিবেন। তারপর নিজের পুত্রবধূ করে সারা জীবন নিজের কাছেই রাখবেন। যেই ভাবা সেই কাজ। সানবি প্রথমে অনেক আপত্তি করলেও পরে মায়ের মন রক্ষার্থে রাজি না হয়ে আর পারল না। কারণ কাজের মহিলার মেয়েকে বিয়ে করাটা সে খুব সহজে মেনে নিতে পারছিল না। যদিও তার কোথাও কোনো মেয়ের সাথে রিলেশন নেই, তবুও। নীলা 3 পিস পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। সানবি একবারও নীলার দিকে তাকালো না পর্যন্ত, এমনকি কোনো কথাও বলল না। আর তাতেই নীলা বেশি কমফোর্ট ফিল করলো। সে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তাদের মধ্যে আর কোনো কথা হলো না। কিছুক্ষণ পর দুইজন দুই দিকে মুখ করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নীলার ডাকে সানবির ঘুম ভাঙল। সে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখল নীলা ওর সামনে দাঁড়িয়ে আছে। চোখ ডলতে ডলতে সানবি বিছানা থেকে উঠে বলল, সে এই প্রথমবার নীলাকে খুব কাছ থেকে ভালোভাবে দেখল। নীলার মাথায় ঘাড় পর্যন্ত ছোট ছোট চুল, উজ্জ্বল শ্যামলা গায়ের বরণ, মুখ ভর্তি ছোট ছোট দাগ, শরীরটা ভীষণ শুকনো, চোখগুলো বসে গেছে। চেহারার সৌন্দর্য বলতে কিছুই নেই। সানবি বিরক্তি যেন আরো কয়েকগুণ বেড়ে গেল। শুধু মায়ের মন রক্ষার্থে নীলার সাথে কোনো উল্টাপাল্টা আচরণ করতে পারছে না, কিন্তু সবসময় নীলার থেকে দূরত্ব বজায় রেখে চলছে। নীলাকে কোন দিক থেকে সানবির সাথে মানায় না। সানবি বিশাল ধনাঢ্য বাবা মার একমাত্র সন্তান। যেমন ট্যালেন্ট স্টুডেন্ট, তেমনি সুন্দর দেখতে। 6 ফিট লম্বা, কাঁচা স্বর্ণের মতো গায়ের বরণ, ছিপছিপে শরীর, চোখ দুটো ভাসা ভাসা, ভরাট চোখ, ধনুকের মতো, জোরব্রো আর তীক্ষ্ণ নাকে তার সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে। সানবি ভীষণ ম্যাচুর একটা ছেলে। সে নীলার সাথে খুব নর্মাল ভাবে মিশতে লাগলো, যাতে ফ্যামিলির কেউ ওর আচরণ দেখে বুঝতে না পারে যে নীলাকে তার পছন্দ নয়। নীলার বয়স অল্প হলেও সে ঠিকই আঁচ করতে পারলো সানবি ওকে পছন্দ করে না। তবে নীলার তাতে কিছু যায় আসে না, কারণ সে দুবেলা দুমুঠো খেতে পারলেই মহা খুশি। তাছাড়া সানবির মাও তাকে অনেক ভালোবাসে, এটাই তার কাছে অনেক। এর চেয়ে আর বেশি কিছু সে চায় না, আশাও করে না। এভাবেই কয়েকদিন কেটে গেল। সানবি মাস্টার্স কমপ্লিট করার জন্য লন্ডনে চলে গেল। 3 বছর কেটে যাওয়ার পরও যখন সানবি দেশে ফিরতে চাচ্ছিল না, তখন ফ্যামিলির সবাই বুঝতে পারল ওর সমস্যাটা কোথায়। তার উপরে আবার লন্ডন যাওয়ার পর থেকে সানবি কখনো নীলার সাথে কথা বলেনি।
নীলা এই 3 বছরে অনেক কিছু বুঝতে শিখেছে, অনেকটা বড় হয়ে গেছে। সে আর আগের মতো নেই, অনেক সুন্দরীও হয়ে গেছে। কোমর অবধি ছড়ানো সোনালি চুল, দুধে আলতা গায়ের বরণ, ঘন কালো ভ্রু, হরিণের মতো টানা 2 চোখের টলটল চাহনি, দীর্ঘাকৃতির হালকা পাতলা শরীর, যেন সদ্য ফোটা ফুলের মতো নগ্ন রূপসী, ছুঁয়ে দিলেই মরে যাবে। নীলা যখন বুঝতে পারলো সানভি ওর জন্যই বাসাতে আসছে না, তখন সে বাধ্য হয়ে সানভিকে ডিভোর্স দিতে চাইল। কিন্তু সানভির মা শাহানা বেগম কিছুতেই সেটা মেনে নিতে চাইলেন না। তিনি নীলাকে ওনার মায়ের বাসায় রেখে আসলেন। ওনার মা অনেক বয়স্ক মহিলা, তাকে দেখাশোনা করার জন্য একটা মেয়ে রাখা ছিল। তিনি সেই মেয়েকে বাদ দিয়ে নীলাকে তার মায়ের দেখাশোনা করার জন্য রাখলেন, যাতে একই সাথে 2 কাজ হয়ে যায়। নীলার বাসা থেকে চলে যাওয়ার কথা শুনে কয়েকদিন পরই সানভি দেশে ফিরে আসলো। এসে সে নীলাকে ডিভোর্স দেওয়ার জন্য সুযোগ খুঁজতে লাগলো, আর অবশেষে পেয়ে গেল। সে ওর মাকে জানালো যদি ওনারা নীলাকে ডিভোর্স দিতে না দেয় তাহলে সে লন্ডনে ফিরে গিয়ে আর কখনো দেশে ফিরবে না। শেষে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল। শাহানা বেগম ছেলেকে বললেন, নীলাকে ডিভোর্স দেওয়ার দরকার নেই, সে কখনো তোর সামনে এমনকি এই বাসাতেও আসবে না, চলবে? সানভি তবু ডিভোর্সের বিষয়টার জন্য সে মুখ ভার করে বসে রইল। শাহানা বেগম সেটা বুঝতে পেরে বললেন, তুই যদি দ্বিতীয় বিয়ে করতে চাস তাহলে করতে পারিস, এতে নীলার কোনো আপত্তি নেই। তবে সে বেচারি অনাথ মেয়ে, ডিভোর্সের কথা শুনে যদি কোনো অঘটন ঘটায় সেই ভার কে নেবে? সানভি তবু চুপ করে রইল। শাহানা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে কখনো তোর কাছে স্বামীর অধিকার চাইতে আসবে না, অমন মেয়ে সে নয়, এতটুকু আস্থা রাখতে পারিস। সানভি নাছোড়বান্দা, সে কোনোভাবেই তার মায়ের কথাকে সায় দিল না। এতে শাহানা বেগম মনে মনে অনেক কষ্ট পেলেন, তবে সেটা সানভিকে বুঝতে দিলেন না, কারণ তিনি নীলাকে সারা জীবনের জন্য পুত্রবধূ করে নিজের কাছে রাখতে চেয়েছিলেন। কিন্তু ছেলের অটল সিদ্ধান্তে তিনি হার মেনে গেলেন। কয়েকদিন পরই নীলার কাছে এক দুঃসংবাদ আসলো, সানভি ওকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। সে প্রথমে কিছুটা কষ্ট পেলেও পরক্ষণে নিজেকে সামনে নিল। সানভির দেওয়া অবহেলা সহ্য করতে করতে সে এখন অনেক বড় বড় কষ্ট হজম করতে শিখে গেছে। নীলা ডিভোর্স পেপারটা হাতে নিয়ে সানভিদের বাসায় রওনা দিল, কারণ সে আজ সানভিকে অনেক কিছু বলতে চায়, যেগুলো সে 3টা বছর ধরে মনের মধ্যে জমা করে রেখেছে। সানভি বাইকটা স্টার্ট করে লুকিং গ্লাসে তাকাতেই দেখলো এক পরমা সুন্দরী মেয়ে মাথা নিচু করে তাদের বাসায় প্রবেশ করছে। পরনে তার হালকা আসমানি রঙের একটা শাড়ি, মাথায় আঁচল তুলে দেওয়া, হাতে একটা সাদা কাগজ। মেয়েটিকে ততক্ষণ পর্যন্ত লুকিং গ্লাসে দেখা যায়, সানভি ততক্ষণ পর্যন্তই তাকিয়ে দেখলো। তবে মেয়েটিকে সে যে এত নিখুঁতভাবে দেখছে সেটা কিন্তু সে বুঝতে পারছে না, কারণ সে এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটি যখন একদম সানভির পাশ দিয়ে হেঁটে যেতে লাগলো, তখন সানভি ইচ্ছে করে জোরে একটা হর্ন দিল, আর অমনি মেয়েটির হাত থেকে কাগজটি পড়ে গেল। সে যখনই নিচু হয়ে কাগজটি উঠাতে গেল তখন তার মাথা থেকে আঁচল পড়ে গেল, আর সানভি চোখ ভরে তাকে দেখে নিল। সে এমন অপরূপা সুন্দরী মেয়েকে আগে কখনো দেখেনি। মেয়েটি কাগজ তুলে নিয়ে আবার মাথা নিচু করে সামনের দিকে হেঁটে যেতে লাগলো, কিন্তু কয়েক পা এগোতেই সে হাঁটতে হাঁটতে পিছনে ঘুরে সানভির দিকে তাকালো খুব তীক্ষ্ণ দৃষ্টিতে। এক পলক তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। মেয়েটির অমন তীক্ষ্ণ চাহনিতেও সানভির নেশা ধরে গেল। সে পুরোই ক্রাশ খেয়ে গেল। সানভির ইচ্ছে করছিল কোর্টে নিয়ে গিয়ে মেয়েটির পিছু পিছু বাসায় প্রবেশ করতে, কিন্তু তাতে মেয়েটির কাছে তার ওয়েট কমে যাবে ভেবে সোজা কোর্টের বিমুখে রওনা দিল। শাহানা বেগম তখন ডাইনিং রুমের সোফায় বসে পেপার পড়ছিলেন। এমন সময় নীলাকে দেখে উনি যেন আকাশ থেকে পড়লেন। নীলা ওনার অবস্থা কিছুটা আঁচ করতে পেরে বলল, ভয় পেও না বড় মা, আজ আমি কোনো আবদার নিয়ে আসিনি, শুধু ওনার সাথে কিছু কথা বলতে এসেছি। শাহানা বেগম নীলার কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। কয়েক সেকেন্ড পর আমতা আমতা করে বললেন, আমি খুব করে চেয়েছিলাম মা, সারা জীবন তোকে নিজের কাছে আগলে রাখতে, কিন্তু সে তো খাঁটি সোনা চিনতে জানলো না। নীলা কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে বসে রইল। শাহানা বেগম সানভিকে ফোন দিয়ে বাসায় আসতে বললেন। মায়ের ফোন পেয়েই সাথে সাথে সে বাসায় রওনা দিল, যদি বাসায় গিয়ে ওই মেয়েটিকে আবার দেখতে পায় সেই আশায়। কিছুক্ষণ পর
সানভি বাসায় আসলো এবং তার মনোবাসনাও পূর্ণ হলো। সে মেয়েটিকে সোফায় বসে থাকা অবস্থায় দেখতে পেল। মেয়েটিকে দেখা মাত্রই তার মনে ব্যান্ড বাজতে লাগলো। যদি কোনোভাবে পটিয়ে পাটিয়ে নেওয়া যায়, মনে মনে তার ছক কষতে লাগলো। সানভি, বৌমা তোর সাথে কিছু কথা বলতে এসেছে। শাহানা বেগমের কথায় সানভির চমক ফিরল। সে আশ্চর্যের সর্বোচ্চ সীমানাজ পৌঁছে গিয়ে বলল, বৌমা? সানভির মুখে বৌমা কথা শুনে শাহানা বেগম ভাবলেন হয়তো বৌমা বলাতে সে রাগ করেছে। তাই তিনি বিষয়টা সহজ করার জন্য বললেন, নীলা তোর সাথে কিছু কথা বলতে এসেছে। সানভির কাছে এতক্ষণে বিষয়টা পরিষ্কার হলো। সে বুঝতে পারল এই মেয়েটাই তার স্ত্রী ছিল। কিন্তু সে অবাক হয়ে গেল এই ভেবে যে সেদিনের সেই ছোট্ট বালিকাটি আজ তার এত বড় হয়ে গেছে, এত রূপসী হয়ে গেছে। কতটা অবহেলায় আর অযত্নে তার বাল্যকাল কেটেছিল, যে অমন চাঁদের মতো সুন্দর মুখখানি কালো মেঘের আবরণে ঢেকে গিয়েছিল। সানভি মনে মনে বেশ অনুতপ্ত হলো। নীলাকে সিঁড়ি বেয়ে ছাদে উঠে যেতে দেখে সানভির ভ্রম কেটে গেল। সে নীলার পিছু পিছু ছাদে উঠে লাগলো। এদিকে নীলার ভেতরে দ্বিধা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সে কি বলবে, কোথা থেকে শুরু করবে, মনে মনে সেসব আওড়ে নিতে লাগলো। সে ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ালো। সানভিও ধীরে পায়ে তার পিছু পিছু গিয়ে ওর থেকে সামান্য দূরে গিয়ে দাঁড়ালেন। সানভির ভিতরেও খুব অস্বস্তি বোধ কাজ করছে, কারণ সে প্রতিটা পদে পদে বুঝতে পেরেছে যে নীলাকে কতটা অবহেলা করেছে। নীলা কিছুক্ষণ চুপচাপ থেকে স্বাভাবিকভাবে বলতে শুরু করলো, আসলে আমি তো আপনার মতো অত বেশি পড়াশোনা করিনি, তাই বুঝতে পারছি না কোনটা বলা ঠিক হবে আর কোনটা বলা ভুল হবে। তবে আপনি তো অনেক শিক্ষিত মানুষ, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সানভি কোনো কথা বলল না, শুধু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নীলা সানভির দিকে তাকিয়ে বলল, আমি খুব গরিব ঘরের মেয়ে, আর দেখতে অসুন্দর বলে আপনি আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারেননি। তাতে আমার কোনো রাগ নেই, কারণ আপনাকে পাওয়ার মতো যোগ্যতা সত্যিই আমার নেই। কিন্তু আপনি কি চাইলে আমার উপর একটু সহানুভূতিশীল হতে পারতেন না? আপনাদের বাসায় খেয়ে পরে কত কুকুর বেড়াল বড় হচ্ছে, আমি তো সেভাবেই দুবেলা দুমুঠো খেয়ে পড়ে থাকতাম। কখনো ভুল হলেও আপনার কাছে স্বামীর অধিকার চাইতে যেতাম না। যে মেয়েটার নিজের বলতে কিছুই নেই, তার কাছে আপনার এত কিসের অহংকার? অহংকার তো তার সামনে করা সাজে, যারা আছে অহংকার করলে পাল্টা তারও অহংকার দেখানোর সামর্থ্য থাকে। শেষ কথাগুলো বলতে গিয়ে নীলার কণ্ঠ আটকে যেতে লাগলো। ঠিক কান্নার পূর্ব মুহূর্তে যেমন সবার কণ্ঠ আটকে যেতে লাগে তেমন। সানভি লজ্জায় কোনো কথা বলতে পারল না, কিন্তু তবু অহংকারের ভারে জর্জরিত হয়ে নীলার কথায় ভ্রুজোড়া কুঁচকে রাখলো। নীলা এবার সানভির দিকে না তাকিয়ে বলল, অনেক কিছু বলার ছিল, কিন্তু থাক, যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে যত কম কথা বলা যায় ততই ভালো। আমি ডিভোর্স পেপারে স্বাক্ষর করে এনেছি। কথাটা বলেই সে কাঁপা কাঁপা হাতে সানভির দিকে কাগজটা এগিয়ে দিল। সানভির মন চাচ্ছিল কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে, নীলাকে চিৎকার করে বলতে যে সে এই ডিভোর্স মানে না, সে যা করেছে তা সব ভুল করেছে। কিন্তু না, সে কিছুই বলতে পারল না, তার অহংকারের জোরে, ইগোর জোরে। কাগজটা নিন। সানভির হাত বাড়িয়ে কাগজটা নেওয়ার সময় এক পলক নীলার দিকে তাকালো। সে দেখল নীলার চোখ রক্ত জবার ন্যায় লাল হয়ে আছে, চোখ ভর্তি পানি টলমল করছে। নীলা ভেবেছিল সানভি হয়তো ওকে দেখে সবকিছু ভুলে যাবে, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে, কিন্তু না। সানভির অনুতপ্তের ছাপ ফুটলে উঠলেও মুখ ফুটে তা বের হলো না। সানভি বুঝতে পারছে নীলা ওকে এখনো চায়, কিন্তু সে নিজের ইগো আর অহংকারের জোরে একটা সরি বলার সাহসটুকু পাচ্ছে না। সানভিকে চুপ থাকতে দেখে নীলা নিজ থেকে আর কোনো কথা না বলে চলে যেতে লাগলো, কিন্তু কয়েক পা ফেলতেই সে থেমে গেল। নীলাকে থেমে যেতে দেখে সানভির বুকে যেন আশার সঞ্চার হলো। সে মনে মনে চাইল নীলা ঘুরে এসে বলুক সে ডিভোর্স দিতে রাজি না, তারপর সানভি আর কোনো ঝামেলা করবে না, সাথে সাথে ওকে স্ত্রী হিসেবে মেনে নিবে। সানভি মনে মনে এইসব জল্পনা কল্পনা করতেই দেখলো নীলা ওর খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ওর চোখে পানি টলমল করছে, একটু ছোঁয়া পেলেই যেন শ্রাবণের মেঘধারার মতো ঝরে পড়বে। নীলা মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি কি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? কথাটা বলার সাথে সাথেই নীলার চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। সানভি একটু এগিয়ে যেতে নীলা ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি ভেবেছিলাম
আমার চেহারা খারাপ ছিল জন্য আপনি আমায় পছন্দ করেন না, স্ত্রী হিসেবে মানেন না। সেজন্য আমি কত যত্নে নিজেকে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। আমি আপনার যোগ্যই না। এবার সানভীর মুখ ফুটল। সে ধীর গলায় বলল, এসব নিয়ে কথা বাড়িয়ে আমায় ছোট করিও না প্লিজ। নীলা সানভীর গলা থেকে এক হাত নামিয়ে নিয়ে ওর চোখে চোখ রেখে বলল, আপনি জানেন আমি আপনার কথা রোজ কতবার ভাবতাম? কতবার? যতবার আমি নিঃশ্বাস নিতাম ঠিক ততবার। কিন্তু আফসোস, সেই 3 বছরের মধ্যে আপনার হাতে 1 সেকেন্ডেরও সময় হয়নি আমার জন্য। কথাটা বলে সে সানভীকে ছেড়ে দিল। সানভী মনে মনে অবাক হয়ে গেল। যে মেয়েটাকে সে দিনের পর দিন ইগনোর করে গেছে, সেই মেয়ে কিনা তাকে দিনের পর দিন একটু একটু করে ভালোবেসে ফেলেছে। নিজেকে সে অনেক ভাগ্যবান মনে করলো, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারল না। এটাই সানভীর বড় প্রবলেম। আত্মহংকারের একদম গাছের মগডালে উঠে বসে থাকবে, মুখ ফুটে কিছু বলবে না, কিন্তু ভেতর ভেতর কাঙ্ক্ষিত বস্তুটি পাওয়ার জন্য কুড়ে কুড়ে মরবে। অস্বাভাবিক কোনো আচরণ করবে না ঠিকই, কিন্তু নিজের জেদ পূরণ করতে গিয়ে অনেক দুঃসাহস কাজও সহজে সাধ্য করে ফেলবে। তার এসব চুপচাপ নীরবতা নীলার কাছে ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ালো। সে মুহূর্তের মধ্যেই সানভীর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, ভয় নেই। আমি যদি গলে পচে মাটির সাথে মিশেও যাই, তবু কখনো আপনার সাথে স্বামীর অধিকার সাথে আসবো না কখনো। ভালো থাকবেন। কথাটা বলে সে খুব দ্রুত পায়ে চলে যেতে লাগলো। সানভীর উত্তরে অপেক্ষা করার মতো ধৈর্য আজ আর তার শেষ হয়ে গেছে। নিচে যেতেই শাহানা বেগম নীলার হাতটা খপ করে ধরে বললেন, তুই আমার কথা দে মা, রাগের মাথায় উল্টোপাল্টা কিছু করবি না। নীলা কিছুক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি আমায় নিয়ে একদম চিন্তা করো না বড় মা, দেখবে একদিন আমি ঠিকই নিজেকে গুছিয়ে নিতে পেরেছি। নীলার বিন্দুমাত্র দেরি না করে চলে যেতে লাগলো। সানভী সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখলো নীলা খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। ওর মাথায় কোনো কিছু কাজ করলো না। সোজা রুমে গিয়ে সশব্দ দরজাটা লাগিয়ে দিয়ে শুয়ে পড়লো। নীলা ট্যাক্সি করে ওর বান্ধবী জেসিকার বাসায় চলে গেল। জেসিকা ওর ছোটবেলার বান্ধবী। সে অনেক ধনী ঘরের মেয়ে, পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। নীলা ওর কাছে গিয়ে সবকিছু খুলে বলল। সব শুনে সে একগাল হেসে বলল, এ আবার সমস্যা কি? আমার সাথেই খাবি দাবি থাকবি, নো প্রবলেম। আর তোকে আমি ফ্যাশন ডিজাইনিং এর সব কাজ শিখিয়ে দিব। তুই তো হাতের কাছে অনেক এক্সপার্ট, খুব সহজেই সবকিছু আয়ত্ত করতে পারবি। গল্পের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে। সে পর্যন্ত সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।